ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে শেরপুর ও ময়মনসিংহ, ভেসে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ, কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। 50,000 হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে প্রায় 700 হেক্টর জমিতে চাষ করা বিভিন্ন সবজি। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 1.5 লাখ কৃষক। সব মিলিয়ে বলা যায় অবর্ণনীয় ক্ষতির মুখে কৃষক, খামারি, সর্বোপরি ক্ষুদ্র ব্যবসায়ীরা। রয়েছে খাদ্য ঘাটতির আশঙ্কাও। এসব নিয়ে ইসলামী ব্যাংক টালি খাতে আজকের আলোচনার বিষয় বন্যায় ক্ষতিগ্রস্ত মাঠের ফসল, খাদ্য ঘাটতি এড়াতে করণীয় কি। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন IUBAT এর কলেজ অফ এগ্রিকালচার সায়েন্সের অধ্যাপক ডক্টর খন্দকার শরীফুল ইসলাম। আপনাকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক আমাদের টালি খাতায়। জি, ধন্যবাদ। যে বিষয়টি বলছিলাম যে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যা, 88-র বন্যার পর এবারেই প্রথম ভয়াবহ বন্যার কবলে শেরপুর এবং ময়মনসিংহ। এতে কৃষি খাত বলেন, তারপর ফসলের ক্ষেত বলেন, সব কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন। যেটা বলছিলাম শুরুতে, প্রায় 50,000 হেক্টর কিন্তু আমন তলিয়ে গেছে। সব মিলিয়ে এর প্রভাব কতটা পড়ে বলে মনে করছেন? ধন্যবাদ। এটি আমাদের জন্য একটি বিপর্যয়। ব্যাপক বন্যা হয়েছে আমাদের ময়মনসিংহ রিজিয়নে, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, এই জেলাগুলা যেভাবে বন্যার কবলে পড়েছে, তাতে আমাদের এই অঞ্চলে আপনি বলেছেন যথার্থ যে আমরা দেখেছি যে প্রায় 50,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে এবং সেখানে তারা বেশিরভাগই তারা ধান চাষে নির্ভরশীল। প্রায় 700 বা 800 হেক্টর জমিতে তারা সবজিও করে থাকে। তো এইটি ফসল, যে ফসলটি তারা এখানে এই বন্যার জন্য নষ্ট হলো, এখন এমন একটি সময় ধানের, যে ধানটি প্রায় থোড় স্টেজে, আর কয়েকদিনের মধ্যে বা কিছুদিনের মধ্যেই ধান সেকে থোড় অবস্থায় বা শীষ গজাবে। তারা যথেষ্ট পরিমাণে তারা যত্ন নিয়েছে, সার দিয়েছে, সারটা কিছুদিন আগেই তারা দিয়ে সম্পন্ন করেছে। এই অবস্থায় এই বন্যাটি, অর্থাৎ তাদের সবারই মাথায় হাত, তারা কিভাবে এটা পুষিয়ে উঠবে। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে তারা আমন ধান যথেষ্ট পরিমাণে যে উৎপাদনটি এই অঞ্চলে হয়ে থাকে, সেটি তারা পুরোপুরি ভাবে ধ্বংস হয়েছে এই বন্যার কারণে। অর্থাৎ এখানে পুরো ক্ষতি আমি বলবো যে যা ছিল 90% জমির ফসলই এখন পানির তলে। তো এই ফসল তারা কোনোভাবে এটি রিকভার করতে পারবে না। এই আমন ধানের রিকভারি এখান থেকে আর হওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য সামনে আবার প্রস্তুত হতে হবে। কৃষকরা কিভাবে সেটি প্রস্তুত হবে, তাদের সামনে কি কি ফসল আছে সেই বিষয়টি। তবে এই অঞ্চলের মানুষ সাধারণত ধানের উপরই নির্ভরশীল। তারা আমন ধান শেষ করার পরেই তারা কোনো কিছু ফার্মার আছে, তারা সরিষা করে একটা ক্রপ, এই সরিষাটার পরে আবার তারা একটা বোরোতে চলে যায়। কিন্তু এবারে তারা সেটিতে যেতে পারবে কিনা সেটিও সন্দেহ, যার জন্য সেই সময়টুকু তারা হয়তো পাবে কিনা। সেই জন্য আমি মনে করি যে যথেষ্ট ক্ষতি হয়েছে তাদের জন্য, এবং এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তাদেরকে পৌষ মাসের প্রথমেই যেন তারা তাদের আবার পরবর্তী ফসল বোরোতে তারা যেতে পারে, এবং সে ব্যাপারে তাদেরকে যত রকম সহযোগিতা করা যায় সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে তাদের পাশে থাকতে হবে। সেটি আমি এই মুহূর্তে এইটুকুই বলতে পারি যে আমরা সকলেই যদি এই বন্যার্তদের পাশে থাকি তাদের পুনর্বাসনের জন্য, কৃষি পুনর্বাসনের জন্য, তাহলে হয়তো এই ক্ষতিটি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। আপনি পুনর্বাসনের কথা বললেন, প্রাকৃতিক বিপর্যয়ের কথা বা যদি বলি না কেন, প্রত্যেক বছর কিন্তু যেহেতু আমরা ভাটির দেশ, সেক্ষেত্রে উজানের ঢলটা আমাদের ভাটিতে আসবেই। এটা হয়তো মানে আমরা প্রতিরক্ষার কোনো সুযোগ নেই, প্রতিরোধ ব্যবস্থাও যদি করতে চাই, তার পানিটা যে যাবে তার একটা সুব্যবস্থাপনা হয়তো আমাদের প্রয়োজন বা করা উচিত। আরেকটি বিষয় হচ্ছে, আমরা এমনিতেও বদ্বীপ এলাকা হিসেবে দুর্যোগপ্রবণ এলাকার মধ্যেই আছি এবং বছর বৃষ্টিপাতের পরিমাণটাও বাড়ছে। সেক্ষেত্রে একজন কৃষি খাতের মানে কৃষি বিজ্ঞানী হিসেবে, এগ্রিকালচার সায়েন্সের অধ্যাপক হিসেবে আপনার অভিজ্ঞতার আলোকে যদি সেক্ষেত্রে কৃষি খাতকে কিভাবে এই প্রাকৃতিক দুর্যোগ সহনীয় করে গড়ে তোলা যায়, এই বিষয়ে আপনার একটা বিশ্লেষণ জানতে চাই। আসলে এই দুর্যোগপূর্ণ আমাদের এই অঞ্চলটি, বিশেষ করে এটি উত্তরাঞ্চল থেকে, বিশেষ করে পাহাড়ি ঢল, বা যখন এই যে গত কয়েকদিন যাবত এত পরিমাণ বৃষ্টি হয়েছে,
এই অতিবৃষ্টির কারণেও আমাদের বন্যার কারণ হয়ে যায়। তারপরে উজান থেকে পানিটা যখন নেমে আসে দ্রুত, সেক্ষেত্রে পানিটা যে নদীগুলি আছে এই অঞ্চলে, ফর এক্সাম্পল আমাদের সোমেশ্বরী নদী বা নিতাই নদী বা কংস নদী যেগুলি আমরা জানি, এই নদীগুলি দিয়ে পানিটা নেমে আসে। কিন্তু পানিটা যদি নামতে গিয়ে যদি নদীর গতিপথটা ঠিক থাকে বা নদীর যদি নাব্যতা থাকে, সেই ক্ষেত্রে আমরা পানিটা দক্ষিণে নেমে চলে আসতে পারে। কিন্তু নদীর নাব্যতা যখন কমে যায় বা নদীর যদি বাঁধগুলা না থাকে, যে নদীগুলাতে বিশেষ করে ছোট ছোট নদীতে বেশ কিছু বাঁধ থাকে, সেই বাঁধগুলা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু ওই ফসলের জমিতে পানিটা ঢুকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। সেই জায়গায় আমাদের করণীয় আছে যে আমরা সরকারিভাবে বা এটি কোনো উদ্যোগে দীর্ঘ সময়ের জন্য যে আমরা এই নদীগুলো থেকে যে দুই ধারে যদি আমরা বাঁধের সৃষ্টি করতে পারি বা নদীগুলোকে যদি খনন করতে পারি, নদীগুলোর যে প্রবাহ, যদি পানির প্রবাহটা যদি বাড়ানো যায়, তাহলে দীর্ঘমেয়াদে আমাদেরকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতেই হবে। কারণ যে কোনো সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে অতিবৃষ্টি হতে পারে বা উজান থেকে বা আমাদের প্রতিবেশী দেশ থেকে পানি চলে আসতে পারে। যদি চলে আসে, সেই ক্ষেত্রে আমরা আমাদের কি করণীয়, আমাদের যে জিওগ্রাফিক অবস্থা বা আমাদের যে টপোগ্রাফি আছে, সেই টপোগ্রাফিতে কতটুকু আমরা ম্যানেজ করতে পারি, সেটা আমাদের সাধ্যের মধ্যে। আমি মনে করি এইটুকুই, যে নদীর নাব্যতা, সাথে সাথে নদীর দুই ধারে যে বাঁধগুলা, সেই বাঁধগুলা শক্ত বাঁধ দিতে হবে, যে বাঁধ যে কোনো সময় যেন পানি তোড়ে ভেঙে আবার পানিটা ইয়েতে সমতল ভূমিতে চলে না আসতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার। আপনাকে স্বাগত আমাদের টালি খাতায়। আপনি শুনতে পাচ্ছেন? আপনারটা আনমিউট করতে, আপনার ডিভাইসটা সম্ভবত আনমিউট করতে পারলে আমরা হয়তো আমরাও শুনবো, দর্শকরা শুনবে। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এখন আমরা আপনাকে শুনতে পাচ্ছি। যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম যে স্মরণকালে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে শেরপুর, ময়মনসিংহ 88 সালের পরে, কিন্তু এবার সবচেয়ে ভয়াবহ বন্যা যেটা বলা হচ্ছে, গণমাধ্যমের মারফত আমরাও জানতে পেরেছি সেখানকার যে ক্ষয়ক্ষতি কৃষি খাতে সেটা অবর্ণনীয়, খামারিদেরও ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত মোট কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপনি স্পেসিফিক করে জানতে পেরেছেন কিনা? আসলে আমরা আগামীকাল আমরা ফাইনাল রিপোর্ট করব। এখন পর্যন্ত আমরা যেটা জানি যে পানিতে নিমজ্জিত আছে প্রায় 5200 হেক্টরের মতো জমি আমাদের ঝিনাইগাতি উপজেলায়। আর টোটাল যদি আমি জেলার কথা বলি, আমাদের শেরপুর জেলায় প্রায় 32,118 হেক্টর জমি পানিতে নিমজ্জিত আছে, সম্পূর্ণরূপে নিমজ্জিত আছে। আর আংশিক নিমজ্জিত আছে শেরপুর জেলায় 14,672 হেক্টর জমি। মোটামুটি এটা দেখা গেছে যে মোট যে নিমজ্জিত, মোট যে আবাদি ফসলের প্রায় 50% জমি, মানে যে পরিমাণ আবাদ হয়েছে তার 50% পানিতে নিমজ্জিত আছে। অর্থাৎ বলা যায় যে পরিমাণ ফসল আসার কথা, যে পরিমাণ সেটা ধান হোক সবজি হোক, তার প্রায় 50%ই ক্ষতির সম্মুখীন, যদি ইন সেন্স বলা যায়। সেক্ষেত্রে আসলে এই যে ক্ষতির সম্মুখীনটা হলো, সেটা তো শুধু ফসলের ক্ষেত্রে হলো, খামারি যারা আছে তারাও নিশ্চয়ই একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। সাময়িকভাবে এই ক্ষতিটা কিভাবে কাটিয়ে ওঠার জন্য আপনাদের পক্ষ থেকে কোনো পরিকল্পনা বা তৎপরতা আছে কিনা? হ্যাঁ, আমরা ইতিমধ্যে কৃষকদের তালিকা তৈরি করা শুরু করেছি, কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমরা আমাদের যে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদেরকে আমরা সকালে ডেকেছিলাম যে আপনারা মাঠে যান, ভিজিট করেন, কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত কৃষক আছে, কোন কোন জমিতে ক্ষতি হয়েছে, সেই স্পটগুলো সিলেক্ট করার জন্য তাদেরকে বলা হয়েছে। এবং পাশাপাশি পরবর্তীতে পানি নেমে যাওয়ার পর ওই জমিতে কি ফসল আবাদ করা যেতে পারে সেই বিষয়ে তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমরা নিয়মিত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর রিপোর্ট দিচ্ছি। এবং আগামীকাল আমরা ইনশাল্লাহ মনে করি যে চূড়ান্ত রিপোর্ট দিতে পারবো যে কি পরিমাণ ক্ষতি হতে পারে এবং সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কৃষকদেরকে প্রয়োজনীয় কি কি সহযোগিতা দেওয়া যেতে পারে। তো আমরা মোটামুটি পাচ্ছি যে আমাদের সামনে একটা সরিষার মৌসুম আছে, সরিষা, এবং পরবর্তীতে রবি মৌসুম আছে। এইসব কৃষককে যদি আমরা বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করতে পারি এবং পাশাপাশি বিনামূল্যে সার দিতে পারি এবং পরবর্তীতে আমাদের ওই ধানের যদি আমরা বীজ দিতে পারি, তাহলে আমার মনে হয় কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। এর বাহিরেও অনেক সবজি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা গেছে যে দিক দিয়ে আমাদের দলটা ঢুকেছে ঝিনাইগাতি উপজেলায়, মহারশী নদীর যে বাঁধ ভেঙে যে পানিটা ঢুকেছে, সেখানে প্রচুর স্রোত তৈরি হয়েছিল। এবং যে এলাকায় শুরু হয়েছিল সেখানে আমাদের প্রচুর পরিমাণে সবজির আবাদ হয়, প্রায় 90 থেকে 91 হেক্টর সবজির জমি একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এটার উপর দিয়ে আমাদের এমন স্রোত গিয়েছে যে সবজির গাছ সব ছিঁড়ে নিয়ে গেছে। আর পাশাপাশি যেগুলো ছিল, পরবর্তীতে পানি নেমে যাওয়ার পর যেগুলো ছিল, সেগুলো দেখা গেছে যে এখন রোদ উঠতেছে, রোদ ওঠার কারণে এগুলো মরে যাচ্ছে। তো আমরা ঝিনাইগাতির হচ্ছে এই চিত্র।
নিশ, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার আপনাদের সাথে আমরা আলোচনায় ফিরবো। দর্শক, বিরতি নিচ্ছি, টালি খাতায় ফিরছি একটু পরে, সাথে থাকুন। আবারও স্বাগত ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। আজকের আলোচনার বিষয় বন্যায় ক্ষতিগ্রস্ত মাঠের ফসল, খাদ্য ঘাটতি এড়াতে করণীয় কি। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর খন্দকার শরীফুল ইসলাম, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই, বিরতির আগে যেমনটি বলছিলেন নদী ব্যবস্থাপনার কথা বলছিলেন, বন্যা সহিষ্ণু ফসল কীভাবে উৎপাদন করা যায় সে বিষয়ে আমরা কথা বলছিলাম। এই যে প্রাকৃতিক দুর্যোগের ফলে যে ফসলের ক্ষতিটা হয়, তার সরাসরি প্রভাব পড়ে খাদ্য ঘাটতিতে, সেই ঘাটতি রোধে আসলে করণীয় কি এই মুহূর্তে? সেটি আসলে যে ঘাটতিটা হয়ে গেছে সেটি তো আমাদেরকে পূরণ করা আসলেই একটা কঠিন কাজ। তারপরেও আমি বলবো যে আমাদের কৃষি উৎপাদন পরবর্তী ফসলটি যাতে উৎপাদনটি সঠিকভাবে বা তার পরিচর্যা বলি বা তার বীজ সার যেটা দরকার, কৃষকরা যদি খুব সময় মতো হাতে পায়, নাইলে পরে দেখা যাবে যে আমরা যে ম্যাক্সিমাম যে উৎপাদন, সেই উৎপাদন থেকে আমরা হয়তো ব্যাহত হবে। তো আমাদের এখন এনশিওর করতে হবে যে তারা এই যে আগামী পৌষ মাসের প্রথমেই তারা যে বোরোটা লাগাতে চায়, সেই বোরোটা লাগাতে গেলে বীজ যেন তারা কোনোভাবে দেরিতে তাদের হাতে না পায়। আমরা চাইবো যে বীজটা খুব সময় মতো এখনই, অর্থাৎ আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে যেন এই বোরোর বীজটা কৃষকদের হাতে আমরা দিয়ে দিতে পারি, বা মার্কেটও যেন বীজগুলি অ্যাভেলেবল হয়, বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা অন্যান্য যারা বিএডিসি আছেন সবার মাধ্যমেই আমরা মনে করি যে তাদেরকে এনশিওর করতে হবে বীজটা খুব হাতে পাওয়া, এটা যাতে পৌষের প্রথমেই তারা বোরো ধানটি চাষ করতে পারে। তারপরে হলো যে এই বীজটাও আমাদেরকে দেখতে হবে যে অনেক ধানই কিন্তু তারা রোপণ করে, কিন্তু আমরা জানি যে কিছু কিছু জাত আছে যেসব জাতগুলা অধিক উৎপাদনশীল জাত, সেই জাতগুলাকে এখন কিন্তু খুব স্পেসিফিক সিলেকশন করতে হবে, কারণ আমাদের মাঠ তো লিমিটেড, এরিয়া তো লিমিটেড, সেই লিমিটেড এরিয়াতে অধিক উৎপাদন পেতে হবে। সেই জন্য কৃষকরাও জানে যে কোন জাতগুলি ভালো ফসল তারা পায়, সেই জন্য তারা যে জাতগুলি সেখানে তাদের হাতে সেই জাতগুলি রাখতে হবে। অনেক সময় তারা ভালো জাত না পেয়ে তারা হয়তো যে জাতগুলি কম উৎপাদন হয় সেই জাতগুলি ব্যবহার করে থাকে, যা যা আমাদের টোটাল খাদ্য উৎপাদনে এটা আমাদের একটা বড় ইম্প্যাক্ট করবে আর কি। সেই জন্য আমি এই জায়গাটি জোর দিতে চাই যে বীজ, সার বা অন্যান্য জিনিস যেগুলি উপকরণ, সেগুলি যেন তারা সবই তাদের সামনে পায়। পানি নেমে যাওয়ার সাথে সাথেই তারা যেন বীজ তলাতে তারা বীজগুলা আগামী মাসেই তারা এই এখন তো আশ্বিন মাসের শেষ, কার্তিক মাসের শেষেই কিন্তু তারা বীজ তলাতে বীজ বপন শুরু করে দিবে এই অঞ্চলের মানুষ। নিশ্চয়ই, অর্থাৎ যে ক্ষতিটা কাটিয়ে উঠতে হলে তারা যে বীজ ব্যবস্থাপনা সেটা সঠিক সময়ে সঠিকভাবে হওয়া উচিত, তার কোনো বিকল্প নেই। হুমায়ুন দিলদার, শুনলেন ডক্টর খন্দকার যে বিষয়টি বললো যে এই খাদ্য ঘাটতি মোকাবেলা আসলে যারা ক্ষতিগ্রস্ত কৃষক হয়েছে তাদের কাছে সঠিক সময়ে বীজ ব্যবস্থাপনার কথা বলেছেন, যেটা আপনিও বলেছেন ক্ষতি নিরূপণ করে আগামীকাল তারপর থেকে আপনারা পরবর্তী পদক্ষেপগুলো নেবেন। এটি আসলে কতটুকু সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়? আসলে বিষয়টা হইতেছে যে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে যারা মাঠ পর্যায়ে কাজ করে, এবং তারা যদি লোকাল যারা লোকজন আছে তাদের কাছ থেকেও যদি সহযোগিতা পায়, আমার মনে হয় খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারা একটা তালিকা তৈরি করতে পারবে যারা অ্যাকচুয়ালি প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা পরবর্তীতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠাবো। তো সেই অনুযায়ী পরবর্তীতে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পরবর্তী কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে যদি প্রণোদন এবং পুনর্বাসন কার্যক্রমের আওতায় আমাদের কৃষকদের জন্য বিনামূল্যে বীজ, সার, বিশেষ করে সরিষার বীজ এবং সবজির বীজ, পাশাপাশি পরবর্তীতে ধানের বীজ যদি সরবরাহ করা হয়, তো আমরা যদি এটা যখন বন্টন করবো সেটা যদি আমরা 100% সুষ্ঠুভাবে প্রকৃত ক্ষতি যার হয়েছে সে যদি পায়, তাহলে আমার মনে হয় যে আমাদের এই যে ক্ষতিটা হয়েছে পুরোপুরি ক্ষতি কাটিয়ে ওঠা, আসলে পুষিয়ে ওঠা সম্ভব হবে না, কিন্তু পরবর্তীতে কৃষকদের জন্য ভালো হবে। অন্ততপক্ষে যে উৎপাদনের যে উপকরণটা, সেই উপকরণটা সে যদি বিনামূল্যে পায় তাহলে তার উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে। নিশ্চয়ই। হুমায়ুন দিলদার এবং ডক্টর খন্দকার শরীফুল ইসলাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের টালি খাতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা আজ এ পর্যন্ত, সঙ্গে থাকুন।